নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যাবার সাহস হচ্ছে না। হবেই বা কী করে? কত বছর পর বাড়ির সামনে আসলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র অবহেলার কারণে। আজ আবার ফিরে এসেছি। ফিরে আসার কারণ দুইটা: এক, আমার দাদি অসুস্থ তাই, আর দ্বিতীয়টা না হয় রহস্যই থাক। বাড়ির ভিতরে পরিচয়টা দিয়েই দিই। আমার বাবারা দুই ভাই, বড় চাচার এক মেয়ে এক ছেলে। আমরা দুই ভাই, আমি আর ইমন। আমাদের বোন নেই। বাবা বড় বিজনেসম্যান। ছোট থাকতে কখনো বাবার সঙ্গ পায়নি। মাও নিজের সময় কাটানোর জন্য স্কুল শিক্ষকের পেশায় নিযুক্ত হন। বাড়িতে আমি, দাদি আর বড় ভাইয়া ইমন থাকতাম। চাচা চাচিরা বিদেশে থাকে আর কাজের মানুষ। বড় ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসতো না, সব সময় আমার সাথে ঝগড়া করতো আর আমার নামে উল্টোপাল্টা বলে বাবার কাছে নালিশ করতো। আর বাবা আমাকে মারতো। এভাবেই অবহেলা পেতাম আমি। মাও বড় ভাইয়াকে বেশি ভালোবাসতো, আমাকে শুধু দাদি ভালোবাসতো। আমি 8 বছর বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালানোর কারণ ছিল ভাইয়া টাকা চুরি করে। আমার কথা বলছে যে আমি চুরি করছি। বাবা আমাকে অনেক মারে, মাও কিছু বলে না। সেদিন রাগ করে বাড়ি থেকে চলে আসি। আজ এত বছর পর আসলাম, আর আজ আমি প্রতিষ্ঠিত। আমার ওপর থেকে একটা মিশনের জন্য পাঠানো হয়েছে। আর এখানে এসে জানতে পারি দাদি অসুস্থ, তাই এখানে আসি। আর না হলে অন্য ফ্ল্যাটে উঠতাম। বাড়ির গেট দিয়ে ঢুকলাম। বাড়ির গেটের সামনে কয়েকটা গাড়ি দেখতে পেলাম, হয়তো কেউ এসেছে। বাড়ির সব রুম আমার চেনা ছিল, দাদির রুমও। তাই আমি দাদির রুমের দিকে যেতে লাগলাম। দাদির রুম থেকে অনেক শব্দের আওয়াজ পাইতেছি। আমি দাদির রুমের সামনে, তখনই সামনে একটা মেয়ে দাঁড়ালো। মেয়েটা দেখতে খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আপনি কে? আপনাকে আগে তো এই বাড়িতে দেখিনি। আমার মুখে মাস্ক, তাই আমার মুখটা মেয়েটা ভালো করে দেখতে পাচ্ছে না। আমি মেয়েটাকে ভালো করে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। এই বয়সী মেয়ে তো আমাদের বাড়িতে একটাই থাকতে পারে, সে হলো আমার চাচাতো বোন মুন্নি। তাহলে ওই কি আমার চাচাতো বোন? এটা ভাবতে লাগলাম। কি হলো, কথা বলুন। আপনি কে? কেন অবহেলার পাত্র? মানে? সব মানের উত্তর হয় না। তখন মেয়েটা আপু আপু বলে কাউকে ডাক দিল। মুহূর্তে আরেকটা মেয়ে এলো। এই মেয়েটা আমার থেকে বড় হবে। ও, তাহলে এই মেয়েটার নাম তিশা। তাহলে এই মেয়েটা আমার চাচাতো বোন না? আপু দেখ লোকটাকে, জিজ্ঞেস করছি উনি কে, কিন্তু কোনো কথাই বলতেছে না। এই, আপনি কে? আর আমাদের বাড়িতেই বা আসলেন কি করে? হেঁটে হেঁটে এসেছি। দেখছো কি ফালতু ছেলে, ওকে এখনই বের করে দাও বাড়ি থেকে। আপনারা কারা? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই বলছে আমি কে? বুঝলাম না, আপনাদের বাড়ি মানে? মানে হচ্ছে আমি এইবারের বড় ছেলে ইমনের বউ, আর ও আমার বোন। হুম। ও, তাহলে এ আমার বড় ভাইয়ের বউ আর এ হলো আমার বড় ভাইয়ের শালিকা। সরুন, দাদুর রুমে যাব। আমি তো মানুষ। তিশা জোরে জোরে কথা বলতেছিল, তাই দাদুর রুম থেকে একটা মহিলা এসে বলল, মা এমনি অসুস্থ, আর ডাকাডাকি করে কথা বলছো কেন তোমরা? দেখুন কাকিমা, এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলছে। আমাকে দেখিয়ে বলল। মহিলাটা আমার দিকে ঘুরতেই আমি তাকে চিনে ফেললাম। এ হলো আমার কাকিমা। ছোটবেলায় আমি যখন এখানে থাকতাম তখন কাকিমারা বিদেশে থাকতো, এখন এসে পড়েছে। আপনি এই ছেলেটাকে যেতে দিলেন কেন? অবাক হয়ে বলল। তিশার আপু জিজ্ঞেস করলো, কেন দিয়েছি এখনই বুঝতে পারবে। রুমে গিয়ে দেখলাম বাবা মা ভাইয়া আর কিছু লোক। আমি প্রায় সবাইকে চিনলাম, কিছু লোক ছাড়া। আমার মুখে আগেই বলছি যে মাস্ক আছে। আমি গিয়ে দাদির পাশে বসলাম। এই, কে তুমি? মায়ের পাশে বসেছো কেন? কে তুমি বাবা? তখনই কাকি এসে বলল, ও রিমন। রিমন বলার সাথে সাথে পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। বাবা মা দুজনই কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটাই চুপ হয়ে গেল। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। দাদু আমার হাতটা ধরে বলল, তুই আমার নাতি রিমন। দাদু, আমি তোমার নাতি রিমন। দাদু কোনো রকমে উঠেই আমাকে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলি দাদু ভাই? কত খুঁজেছি তোকে। এই তো আমি এসে পড়ছি দাদু তোমার কাছে। আর কোথাও যাস না দাদু ভাই। আমাকে চলে যেতে হবে? তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি। আমার আবার চলে যেতে হবে? আমি কারো বাড়িতে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তো তোরে বাড়ি। না, আমার কোনো বাড়ি নেই। তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা ওর আপু কিছুই বুঝতে পারছে না। বাকি প্রায় সবার চোখেই জল।
কিন্তু ভাইয়ার চোখে জল নেই, হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস তাহলে কথা দে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করেই বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি আর ও এখানেই থাকবে। আগেই বলছি আমার কোনো বাড়ি নেই, আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ের জড়িয়ে নতুন করে অবহেলার পাত্র হতে চাই না আমি। মা এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাবার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেন এত করে বলছে, থেকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কিছু শর্ত আছে। আমি তো সব শর্ত মেনে নিব। আমি আমার মতন একটা রুমে থাকবো, কেউ আমার রুমে আসবে না, কেউ আমার রুমে আসবে না, ঘর গুছোতেও আসতে পারবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি, এতদিন আমারটা আমি নিজেই করছি। 2 নম্বর শর্ত হলো আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতন করে থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে খেয়ে আসবো, এই বাড়ির খাবার আমি খাবো না। আর এখানে শুধু আমি থাকবো। নিজের বাড়ি খাবার রেখে বাইরে খাবার খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমার উপার্জন করার টাকা আমি নষ্ট করব, কারো টাকা লাগবে না আমার। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমাকে মার খেতে হয়েছে। ওই সময়ের কথা বাদ দে। আমি চাইলে ওই কথা ভুলে যেতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলেই আমি চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে একটু রেস্ট নে। আচ্ছা। তোর মুখের মাস্কটা খোল, একটু ভালো করে দেখতে পারলাম না। ফ্রেশ হয়ে আসতেছি, তখন ভালো করে দেখো। এই বলে চলে আসলাম। আসার সময় তিশা আর ভাবি, মানে ইমন ভাইয়ার বউ, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। হয়তো আমি যে বাড়ির ছেলে এটা ভাবতেই পারিনি। আমি রুমে আসলাম, রুমটা গোছানো, ব্যাগটা রাখলাম, জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে টাওয়ালটা পরে বের হলাম, তখনই তিশা নামের মেয়েটা আমার রুমে এলো। আমার গায়ে শুধু একটা টাওয়াল। তিশা মেয়েটা রুমে এসে আমার দিকে তাকিয়ে রইল। আমি দেখা মাত্রই ওয়াশরুমে ঢুকে গেলাম। কি লুচি মেয়ে, এখন আমার দিকে তাকিয়ে আছে। এই, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমার ডাকে মেয়েটার হুঁশ ফিরল বুঝি। মেয়েটা কোনো কথা না বলে একটা হাসি দিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম, তারপর ব্যাগ থেকে পিস্তলটা বের করে খাটের উপর রাখলাম। তখনই দাদু আমাকে ডাক দিল। আমি পিস্তলটা ওখানে রেখেই দাদুর রুমে চলে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো আমার রুম ঠিক আছে কিনা, আমার রুমে সমস্যা আছে কিনা। এত বছর তো ওই রুমে কেউ থাকতো না, তাই জিজ্ঞেস করলো। না দাদু, সব ঠিক আছে। এই বলে দাদির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ করে আমার রুম থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলাম ওই মেয়েটা আমার রুমে আমার পিস্তলটা মাটিতে পড়ে আছে। আমি নিশ্চিত এই মেয়েটা আমার পিস্তলটা দেখে ভয় পেয়েছে। আমি তাড়াতাড়ি পিস্তলটা বের করে কোমরে গুজে নিলাম। হেই, আমার রুমে আসার সাহস হয় কি করে তোমার? এর আগের বার আসলে, এখন আবার এসে আমার জিনিস ধরছো? আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করেছিলাম, তাই ওইবার ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কে জানতো আপনি তখন গোসল করতেছেন। আমি ভাবলাম আপনার গোসল করা শেষ, তাই এখন ক্ষমা চাইতে আসলাম। কিন্তু এসে আপনাকে রুমে দেখলাম না, তাই পিস্তলটা দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। এই ফালতু কথা রাখো। আমি জোরে জোরে কথা বলছিলাম। বাবা মা আর ভাইয়া ভাবি সবাই আমার রুমে আসলো। কি হয়েছে? আমি আগেই বলছিলাম আমার রুমে যেন কেউ না আসে, তারপর এই মেয়েটা আমার রুমে এসে কি করে? বাবা একটু শান্ত হ। কিসে শান্ত হব? আমার রুমে কেউ আসতে পারবে না, আর আমি আমার মতোই থাকবো, সেটা আমি আগেই বলছিলাম। ও হয়তো ভুল করে এসে গেছে। আপনি আমার বড় ভাইয়ার বউ, আমার না। আমার ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি আমার ব্যাপার আমি নিজেই সামলে নিতে পারবো। আর ভুলেও আমার রুমে যেন কেউ না আসে। ও তোর ভাবি। রিমন, ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতে শিখিনি, রাস্তায় বড় হয়েছি, তাই রাস্তার লোকেরা যেমনভাবে কথা বলে আমিও তেমনিভাবে কথা বলছি। রিমন, আমি তোর ভাই, আমার সাথে এমনভাবে কথা বলতে পারিস না। সেই ভাই যার জন্য ছোটবেলায় প্রতিদিন মার খেতাম, টাকা চুরি না করেও যার জন্য আমি চোর প্রমাণিত হলাম আর মার খেতাম। আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলতো, আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে। ভাইয়া কোনো কথা বলছে না। এখন আমি রেস্ট নিব, সবাই এখান থেকে যাও, আর ভুলেও যেন আমার রুমে কেউ না আসে। আচ্ছা। তারপর সবাই চলে গেল। তিশা মেয়েটা যাওয়ার আগে আমার দিকে একটু রহস্যময় চাহনি দিল। সবাই যাওয়ার সাথে সাথে আমি রুমের দরজাটা আটকে দিয়ে কোমর থেকে পিস্তলটা বের করে ব্যাগে রাখলাম। ব্যাগের উপরেই আমার আইডি কার্ডটা ছিল। এই কার্ডটা মেয়েটা দেখে ফেললে বুঝে ফেলতো আমি একজন আর্মি। আর আমার এখানের মিশনটা আর হতো না।
তাই আমি একটু রেগে সবার সাথে কথা বলছিলাম। হঠাৎ আমার ফোনে একটা ফোন আসলো। আমাদের স্যার ফোন করছে। রিমন, তোমাকে যে মিশনটায় পাঠিয়েছি, আশা করি তুমি মিশনটায় জয়ী হবে। ইনশাল্লাহ স্যার। শুনো, কাল তুমি কলেজে জয়েন হও। তোমাদের মিশন কলেজ থেকে শুরু করো, কারণ ওই কলেজ থেকে ওই সব অবৈধ কাজ হয় আমি শুনেছি। তাই তুমি কালকে তোমার কাগজপত্র নিয়ে ওই কলেজে ভর্তি হও। আর যেন কেউ জানতে না পারে তুমি একজন আর্মি। জেনে ফেললে কিন্তু এই মিশনটা শেষ হয়ে যাবে। না স্যার, কেউ জানতে পারবে না। ওকে। আর শুনো, আমি আরও কয়েকজন আর্মি অফিসার পাঠিয়েছি, ওরা তোমাকে সাহায্য করবে। স্যার, এসবের তো দরকার ছিল না। দরকার আছে রিমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন। আর আমি ওদের তোমার ছবি দেখিয়েছি, ওরা কলেজে কাল তোমার সাথে পরিচিত হয়ে নেবে। ওকে স্যার। ওকে, বাই। তারপর স্যার কলটা কেটে দিল। আমিও সব ঠিকঠাক করে নিলাম। কাল কলেজে ভর্তি হতে যা যা কাগজপত্র লাগে তা একটা ফাইলে রাখলাম। এভাবে আজকের দিনটা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমি যেহেতু এই বাড়ি কিছু খাই না, তাই সরাসরি কলেজের জন্যই রেডি হলাম। রুম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইলটা রেডি করে রাখছিলাম, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে আসতেই দেখলাম আমার ফোনটা আনতে ভুলে গেছি। তাই আমি ফাইলটা ওখানে সোফার উপর রেখে আমি ফোনটা আনতে রুমে গেলাম। আমি রুম থেকে মোবাইলটা নিয়ে নিচে আসতে দেখি তিশা নামের মেয়েটা আমার ফাইল থেকে কাগজ বের করে পড়তেছে। আমার খুব রাগ হলো। আমি গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। থাপ্পড়ের শব্দে বাড়ির সবাই এসে পড়ছে। আমার জিনিস ধরো সাহস হয় কি করে আপনার? তুই মেয়েটাকে এভাবে থাপ্পড় মারলি কেন? আমার বোনকে এইভাবে মারতে পারো না তুমি। আপনার বোন কোন সাহসে আমার জিনিসে হাত দেয়? তাই বলে মেয়েটাকে থাপ্পড় দিবি? দিব। আমি আগেই বলছি, আমার রুমে বা আমার জিনিসপত্র আমার পার্সোনাল, আমার কোনো কিছুতেই কেউ হাত দিবে না। তারপর কাল আবার 2বার আমার রুমে গিয়ে বিরক্ত করলো। তারপর আজ আবার আমার জিনিসে হাত দেয়। ওকে আমি মানা করছি তো। এই ফাইলটা এখানে পড়েছিল, তাই দেখতেছিলাম এটা কিসের ফাইল। কে দেখতে বলছো তোমাকে? রিমন, তুমি কিন্তু এখন অনেক বেশি করে ফেলতেছো। তুমি মেয়েটাকে মারলে আর এখন আবার অপমান করতেছো। আমার জিনিস যে ধরে তার সাথে আমি এমনই করি, কারণ আমি ভালো শিক্ষা পাইনি। ভালো শিক্ষার বয়সে অবহেলা পেয়ে বাড়ি ছাড়তে হয়েছে, রাস্তায় বড় হয়েছি, তাই এইভাবে কথা বলতে শিখছি। আমি আবার বলে দিচ্ছি, আর কেউ যদি আমার জিনিসপত্রে হাত দেয় তাহলে এর পরের বার খুব খারাপ হবে। এই বলে ফাইলটা নিয়ে চলে আসতে লাগলাম। বাবা, কোথাও যাওয়ার আগে খেয়ে তো যা। আমি বলছি না এই বাড়িতে খাবো না? ছোটকালে তোমার পিছে পিছে ঘুরতাম তোমার হাতে খাওয়ার জন্য, তখন তোমার সময় হয়নি আমাকে খাওয়ানোর। নিজেরটা নিজেই খেতে হয়েছে। এসে দেখো নি আমি খেয়েছি কিনা। এখন আর দেখা লাগবে না, এই বলে চলে আসলাম। কোথাও গেলে বাড়ি থেকে গাড়ি নিয়ে যাস। আমার কোথাও যেতে আপনাদের গাড়ির প্রয়োজন নেই। এতদিন আমি নিজে চলাচল করছি, কারো গাড়িও লাগেনি, আমার আজও লাগবে না। এই বলে বের হলাম। কলেজে ভালোভাবেই গেলাম। রিক্সা থেকে নেমে সোজা কলেজে গেলাম। একটা ছেলের কাছ থেকে প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে জেনে নিলাম। আমি প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে। আমি বললাম, স্যার আসতে পারি? আসো। তোমাকে আগে এই কলেজে দেখিনি তো। স্যার, আমি এই কলেজে ভর্তি হতে এসেছি। ও, তা তোমার কাগজপত্র এনেছো কি? স্যার। তারপর স্যারের হাতে কাগজপত্রগুলো দিলাম। স্যার কাগজপত্রগুলো দেখতে লাগলো। তুমি নামকরা বিজনেসম্যান রাহুল আমিনের ছেলে। যদিও বাবার উপর রাগ করে আছি, তবু কলেজে ভর্তি হতে বাবার নাম দেওয়াই লাগবে। তুমি তো খুব ভালোই নাম্বার পেয়েছো, আর আমি তোমাকে ভর্তি করে নিলাম। আর চাইলে আজ থেকে ক্লাস শুরু করতে পারো। না স্যার, আজ থেকে না, কাল থেকে ক্লাস শুরু করব। আচ্ছা, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে এলাম। আমি কলেজের মাঠে আসতেই কয়েকজন ছেলে আমার সামনে আসলো। একটা ছেলে বলল, স্যার, আমার ভুল না হলে আপনি আর্মি ক্যাপ্টেন রিমন, তাই না? কিন্তু তোমরা আমাকে চিনলে কি করে? ও, এখানে কথা না বললে ভালো হয়, ওইদিকে চলো। তারপর ওদের সাথে কলেজের পিছন দিকটায় চলে গেলাম। কলেজের পিছন দিকটা একটু নির্জন। এবার তোমাদের পরিচয় দাও। আমি আশিক, আমি শুটার। আমি জয়, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আমি মাহিয়ান, আমিও একজন শুটার। আমি জাবির, আমি শুটার, আর আমি দৌড়াতে খুব ভালো পারি। আমি সাব্বির, আমি এই এলাকার লোক। এখানে অবৈধ কাজ আর নেশাগ্রস্ত সব আস্থানাই আমি চিনি। গুড।
তা তোমরা ভর্তি হয়েছো? না স্যার, এখনো ভর্তি হয়নি। আমাকে স্যার বলবে না, আমি তোমাদের সমবয়সী, তাই আমার নাম ধরে বলবে। আর স্যার বলে ডাকলে কেউ শুনে ফেললে মিশনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে রিমন বলে ডাকবো। আর আমরা বন্ধু, তাই আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। ওকে। এখানে কোথায় উঠছো তোমরা? একটা ফ্ল্যাট নিয়েছি, আমরা সবাই ওখানেই থাকবো। ও ভালো, আর সাবধানে থেকো, কেউ যেন তোমাদের আসল পরিচয় জানতে না পারে। ওকে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এখন ভর্তি হয়ে নাও, কাল থেকে আমাদের মিশন শুরু হবে। ওকে। ওকে, বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে আসলাম, রিক্সা করে বাড়ি আসতেছি। বাড়ির খাবার যেহেতু আমি খাই না, তাই একটা হোটেলের সামনে নামলাম। হোটেলের সামনে নামতেই আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন বের করে দেখি স্যার ফোন দিছে। হ্যালো স্যার। রিমন, তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি। কি কথা স্যার? ওইখানে অনেক বছর ধরে যেহেতু এই অবৈধ কাজ করতেছিল, তাই এই কাজটা সমাপ্ত করার জন্য পুলিশের ওপরও দায়িত্ব পড়েছে। তাই তোমাদের এই কলেজে ছদ্মবেশে পুলিশও থাকবে, তাই একটু ভালোভাবে দেখো। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরাই ওই কেসটা সমাপ্ত করব। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। ওয়েলকাম আর বাই। ওকে বাই। তারপর হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই রুমে গেলাম, কিন্তু রুমে গিয়ে দেখলাম আমার ব্যাগ, জামা কাপড় সব গোছানো, আমার বিছানা সবকিছুতেই গোছানো। সকালে এইরকম তো আমার রুম ছিল না, তাহলে কেউ কি আমার রুমে এসেছিল? তার মানে আমার রুমে কেউ এসেছিল। আমার মাথা গরম হয়ে গেল। আমার রুমে কে এসেছিল? এই বলে জোরে জোরে ডাক দিতে লাগলাম। তিশা মেয়েটা আমার রুমে এলো আর বলল, আমি গিয়েছি আপনার রুম। আমার খুব রাগ হলো। আমি তিশাকে দরজার সাথে চেপে ধরলাম। সকালের ঘটনার পরও কোন সাহসে তুমি আমার রুমে এলে? দরজার সাথে চেপে ধরেই বললাম। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনার রুম খুব অগোছালো, তাই ভাবলাম গুছিয়ে দেই। আমি আগেই বলছিলাম, তারপর আসলে কেন? তিশা মাথা নিচু করে আছে। বাড়ির সবাই আমার রুমে চলে এসেছে জোরে জোরে কথা বলার শব্দ শুনে। সবাই এসে দেখে আমি তিশাকে দরজার সাথে চেপে ধরে আছি। বাবা, ওকে অমন করে ধরে রেখেছিস কেন? সকালে ওনাকে মানা করার পর কোন সাহসে আমার রুমে এসে আমার রুম গোছালো? তিশা মা আবার ওর রুমে কেন এসেছিলে? শুধু প্রমাণ পাওয়ার জন্য। আমি শিওর ও কোনো না কোনো কাজে জড়িত আছে, না হলে ওনার কাছে পিস্তল থাকার কথা না। তাই তো আমি ওনার রুমে এসেছিলাম, দেখি কোনো প্রমাণ পাই কিনা। উনি কী কাজে জড়িত এটা জানতে, কিন্তু কোনো প্রমাণ পেলাম না। আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ওনার রুমটা অগোছালো, তাই ভাবলাম রুমটা ঠিক করে দেই। সেইভাবে রুমটা গুছিয়ে দিলাম। আমি তোমাকে রুম গোছাতে বলছিলাম। ও তো রুমটাই তো গুছাচ্ছে, এতে রাগান্বিত হওয়ার কি আছে? আগেই বলছিলাম যে আমার রুমে কেউ আসবে না, তারপর ও কেন এসেছিল আমার রুমে রুম গোছাইতে? তারপর বাবা বললেন, এটা নিয়ে আর কোনো ঝগড়া হোক সেটা চাই না আমি। তিশামা, তুমি রুমে যাও, আর রিমন তুমি শান্ত হও। সবাই চলে যান এখান থেকে, আর ভবিষ্যতে আমার রুমে কেউ আসলে তার ফল ভালো হবে না। এই বলে আমি দরজা আটকিয়ে দিলাম। শুধু তোমার বিষয়ে কোনো একটা প্রমাণ পাই, আমাকে এতবার অপমান করার শোধ আমি নিব। এই বাড়ি থেকে টানতে টানতে জেলে নিয়ে যাব, আর আমাকে ওপর থেকে যে দায়িত্ব দিয়েছে সেটাও আমি পালন করব। এই দায়িত্ব পালন করার জন্যই আমি এ বাড়িতে এসেছি। তারপরে সবাই আমার রুমের সামনে থেকে চলে গেল। না, এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তা না হলে এমন অপমান করার পরও আমার রুমে আসতো না। আমাকে আরো সাবধানে থাকতে হবে। পকেট থেকে আর্মি কার্ডটা বের করলাম। ভাগ্যিস এই কার্ডটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, না হলে এই মেয়েটা আমার কার্ডটা দেখে ফেলতো আর আমার মিশনটা শেষ হয়ে যেত। বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই শুয়ে পড়লাম। বিকালে ফোনের রিংটনে ঘুম ভাঙলো। একটা অচেনা নাম্বার দিয়ে ফোন এসেছে। ফোনটা ধরলাম। হ্যালো স্যার। কে আপনি? স্যার, আমি আশিক। আর আমরা ভেবেছিলাম বিকেলে একটু এলাকার চারপাশটায় একটু ঘুরে দিব। আপনি আমাদের সাথে যাবেন? ও, তোমরা রেডি হও, আমি আসতেছি। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হলাম। পিস্তলটা কোমরে গুজে রুম থেকে বের হয়ে গেলাম। আসার সময় ওই মেয়েটা তিশাকে কোথাও দেখতে পেলাম না। কোথায় যাচ্ছিস? কাজ আছে, এই বলে বাড়ি থেকে বের হয়ে আসলাম।
আশিকদের ফোন দিলাম। স্যার বলুন। কোথায় তোমরা? এক স্কুলের রাস্তার সামনে আছি স্যার। ওকে, আসতেছে আমি ওদের ওখানে। আমি ওদের কাছে গেলাম। আমরা এখন কোথায় যাব? খেপুপাড়ায় স্যার, ওখান থেকে মেয়ে পাচারের কাজগুলো বেশি হয়, এলাকাটা একটু নির্জন তাই। আচ্ছা চলো। তারপর ওদের সাথে খেপুপাড়া চললাম। সাব্বির যেহেতু স্থানীয়, তাই ও সব জায়গা চেনে এখানকার। আমরা এখানে এসেছি, এইখানকার থেকে মেয়ে পাচার হয় আর সব নেশাগ্রস্ত জিনিস আগে এইখানেই আসে। আর অনেকদিন যাবৎ এই কাজ চলে আসতেছে, কেউ এই কেসটা সমাধান করতে পারেনি। তাই এখানে পাঠানো হয়েছে আমাদের, আর একদল পুলিশকেও পাঠানো হয়েছে। আমরা খেপুপাড়া অনেক ঘুরলাম, চারিদিকে অনেককেই নেশা করতে দেখলাম। এদের ধরে নিয়ে কোনো কাজ হবে না, কারণ ওরা এই নেশা জিনিস কোথা থেকে আসে কিছুই জানে না, তাই ওদের ধরে লাভ নেই। চলো আর একটু সামনে যায়। চলুন স্যার। কিছুদূর যেতে একটা মেয়ের চিৎকারের শব্দ আমার কানে আসলো। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোমরা কিছু শুনলে? তারপর সেই শব্দ অনুসরণ করে আমরা গিয়ে দেখি 7টা ছেলে একটা মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে জোর করে। আমরা কোনো কথা না বলেই গিয়ে ছেলেগুলোকে মারতে লাগলাম। আমরা ওদের মেরে শুয়ে দিয়েছি। ওদের লিডার পালানোর চেষ্টা করলো, দৌড়ে পালাচ্ছে ওদের লিডার। তোমরা এদের দেখো, আমি ওকে দেখে নিচ্ছি। ওকে স্যার। তারপর আমি ওদের লিডারের পিছনে দৌড়াতে লাগলাম। রাস্তায় গাড়ি করে যাচ্ছিল তিশা। আমাকে একটা লোকের পিছনে দৌড়াতে দেখে তিশা গাড়ি থেকে নেমে আমার পিছনে দৌড়াতে লাগলো। আজ তোমাকে ধরবই। খুব জোরে জোরে দৌড়াচ্ছি, যে করেই হোক ওকে ধরতে হবে। ওকে ধরলে আমি এই কেসটা সমাধান করার জন্য কোনো ক্লু পেয়ে যেতে পারি। তোমাকে ধরবই। আমি প্রায় লোকটাকে ধরেই ফেলবো, তখনই তিশা পিছ থেকে এসে আমাকে ধরে আর আমি তিশার নিচে পড়ে গেলাম। কিন্তু তিশা আরো জোরে আমাকে ধরে। যখন তিশার কাছ থেকে ছুটি, ততক্ষণে লোকটা পালিয়ে যায়। এবার আমার রাগ আর থামলো না। তিশাকে থাপ্পড় দিতে যাব, তখনই আমি দেখি সাব্বির আমার দিকে আসতেছে। সাব্বির এখানে এসে আমাকে স্যার বললে এই মেয়ে কিছু বুঝে দিতে পারে, তাই আমি হাত নামিয়ে দৌড়াতে লাগলাম যে সাব্বির আমার সাথে কোনো কথা বলতে না পারে। আমি যখন তিশাকে মারতে হাত উঠিয়েছিলাম, তখনই তিশা চোখ বুজিয়ে ফেলে। আর তিশা যখন চোখ খোলে, তখন ওর সামনে কেউ নাই। তিশা চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পায় না। এ আবার কই গেল? আমাকে থাপ্পড় না মেরে? ধুর, এই বলে তিশা চলে গেল। আমি ওদের কাছে গেলাম। তুমি আর পিছনে গিয়েছিলে কেন? সাব্বিরকে বললাম। আসলে স্যার, ওদের আস্তানার ওদিকে আপনার একার কোনো ক্ষতি করে দিতে পারতো, তাই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু আপনার কাছ থেকে ওদের লিডার পালালো কেন? একটা স্টুপিড মেয়ের জন্য পালাইতে পারছে। ও আচ্ছা, তোমরা যাদেরকে ধরছো ওরা কোথায়? ওই রুমে স্যার। ওকে চলো। তারপর ওদের সাথে ওই লোকগুলোকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে গেলাম। বল, তোরা কার কথাই এই মেয়েদের পাচার করিস? ওদের মধ্য থেকে একজন বলল, বিশ্বাস করুন আমরা এ বিষয়ে কিছুই জানি না, তা না হলে তোদেরকে কি অবস্থা করব ভাবতেও পারবি না। আরেকজন বলল, বিশ্বাস করুন আমরা কিছুই জানি না, যে পালিয়ে গেছে সে সব জানে। এই মেয়েগুলোকে এনে আমি তার কাছেই দিতাম আর সে আমাদের টাকা দিত, এর বেশি কিছু আমরা জানি না। আমারও তাই মনে হচ্ছে, ওরা কিছুই জানে না, কিন্তু ওরা মেয়ে তুলে এনে এদের কাছে দিত, তাই এরাও খুব বড় অপরাধ করছে। মেজর স্যারের কাছে পাঠিয়ে দাও এদের। ওকে। আচ্ছা, তোমরা ওদের পাঠিয়ে দিয়ে তোমাদের ফ্ল্যাটে চলে যেও, আমি যাই। কাল কলেজে দেখা হবে, আর কলেজে এসে তোমরা একসাথে থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে, যাতে তোমাদের কেউ সন্দেহ না করে। ওকে স্যার। বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে এলাম। অন্যদিকে যে আমার কাছ থেকে পালিয়েছিল ওই লোকগুলোর লিডার, ওদের নাম ইমরান। ইমরান বলল, বস আমাদের কিছু লোক ধরা পড়ছে। ইমরানের বস সৌরভ বলল, কি এত বছর ধরে এই ব্যবসা করে আসতেছি কিন্তু কেউ ধরা খেলো না, আজ কি করে ধরা খেলো? আমরা একটা মেয়েকে ধরে আনতেছিলাম, তখনই কোথা থেকে জানি 6 জনের মতো লোক এসে আমাদেরকে মারতে থাকে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি বস। যারা ধরা পড়েছে তারা কি তোমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। ইমরান বলল,
না বস, আমি কোনোদিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগে ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ ইমরানকে গুলি করে দিয়েছে। আমাদের এই কাজে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ইমরান। তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতেও পারতে। আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলে কাউকে নিয়ে টেনশনে থাকলে তাকে শেষ করে দিতে। বস, আমাদের বস আপনি, কিন্তু আপনার বসকে তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? অনেক ক্ষমতা তার। আমার বস সে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? এই বরগুনা জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেয়েছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুব রাগ করবে। আচ্ছা বস। বাড়িতে এসে গেছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও এখানে আছে। আমার সেই কথা মনে পড়লো। তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি, এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে চেয়ে দেখে আমি অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশার সাথে সাথেই চোখ সরিয়ে নেয়। বাবা মা এখানে, তাই কিছু বললাম না। রাগটা কন্ট্রোল করে রুমে চলে গেলাম। আজকের দিনটাও চলে গেল। আর সকালেই উঠলাম, উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথাও যাওয়ার আগে খেয়ে তো যা। আমি এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর আজও খাবো না, এই বলে চলে আসলাম। মা আমার যাবার দিকে চেয়ে রইল। আমি বুঝতে পারছি আমার অবহেলার কারণে মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মারও এটা বোঝা উচিত ছিল। ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। রিক্সাটা এসে কলেজের গেটের সামনে থামলো। আমিও রিক্সা থেকে নেমে কলেজে ঢুকতে লাগলাম। কলেজের মাঠে অনেক ছাত্রছাত্রী বসে আছে। আমি কলেজের মাঠের দিকে যেতে লাগলাম। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরছে। আমি মেয়েটাকে ছাড়িয়ে পিছনে ফিরি। পিছনে ফেরার পর দেখি খুব সুন্দর একটা মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করতেছে, প্লিজ কিছু করুন। মেয়েটার পিছনে দেখি 4টা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই, আপনাদের সমস্যা কি? মেয়েটাকে ডিস্টার্ব করতেছেন কেন? দেখ, তুই মনে হয় নতুন কলেজে, এ বিষয়ে কিছু জানিস না। আমার ভাই সৌরভ কলেজের ভিপি, তাই আমাদের যা ইচ্ছা আমি তাই করব। তোর ভাই ভিপি বা মিনিস্টার হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আজ থেকে কলেজে কোনো মেয়ের সাথে ভুলে অসভ্যতা করার চেষ্টা করবি না, তাহলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। ফাহিম বলল, কি? আমাকে হুমকি? এই তোরা কি দেখছিস? মার ওকে। ফাহিমের লোকেরা আমাকে মারতে আসলো। আমি সবগুলোকে মারতে লাগলাম। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির গেট দিয়ে ঢুকতেছিল, কিন্তু আমাকে মারপিট করতে দেখে ওখানে থেমে রইল। তারপর ধরলাম ফাহিমকে, ইচ্ছা মতো মারলাম। আজ এইটুকুই মারলাম, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে দেখলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। এই বলে মেয়েটার কাছে আসলাম। ফাহিমদের হাসপাতালে নিয়ে গেছে কিছু ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি আমার জন্য ওদের সাথে মারপিট করলেন, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য। হয়তো। হয়তো না। আর আমি সানজিদা সুলতানা। ক্লাসে যাওয়া যাক। তারপর সানজিদার সাথে ক্লাস দিতে লাগলাম, কিন্তু কলেজের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। আশিক, জাবির ওরা মেয়েদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কলেজে হইচই পড়ে গেছে যে বিপির ভাইকে একটা ছেলে মেরেছে। ক্লাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। সবার দৃষ্টি আমার দিকে। নিজেকে দেখে সেলিব্রিটি মনে হচ্ছে। আমি সানজিদার সাথে কথা বলতেছি। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও ক্লাসে এসেছে। একটু পর ক্লাসে স্যার এলো। স্যার আমাকে জিজ্ঞেস করলেন আমি ভিপির ভাইকে কেন মেরেছি। আমি বললাম একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, তাই। তবুও বিপির ভাইয়ের গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি। বিপি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। এই বলল স্যার। তারপর ক্লাস করাতে লাগলো। হঠাৎ কেউ বলল, স্যার আসবো? দরজার দিকে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তার মানে তিশা এই কলেজেই পড়ে, আমাদের সাথেই।
এসো। এত দেরি হলো কেন? একটা কাজ ছিল স্যার। পরিবার যেন আর দেরি না হয়, গিয়ে বসো। আচ্ছা স্যার। তিশা অন্য বেঞ্চে বসার সময় সানজিদাকে কিছু ইশারাই বলল, আর সানজিদাও ইশারায় জবাব দিল মাথা নাড়িয়ে। যদিও আমি দেখতে পাইনি, আপনাদের বোঝানোর জন্য বললাম। ক্লাস শেষ হলো, ক্লাস থেকে বের হলাম। আশিক, জাবির, সাব্বির, মাহিয়ান ওরা মেয়েদের সাথেই কথা বলতেছে মিশনের বিষয়ে। ওদের কোনো খেয়ালই নেই। সানজিদা আমার কাছে আসলো। বাই, কাল দেখা হবে, আর কথা দুটোই হবে। বাই। সানজিদা চলে গেল। আমি সাব্বিরের কাছে গেলাম। আমাকে আসতে দেখি সাব্বির মেয়েটাকে চলে যেতে বলল। মেয়েটা চলে গেল। শোনো, আজ বিকালে একটা মিশন হবে, রেডি থেকো। ওদের সবাইকে বলো, আর খেপুপাড়ে ওদের আস্তানায় মিশনটা হবে। ওকে বাই। পিছনে ঘুরতেই দেখি তিশা নামের মেয়েটা ওইদিকে সরে গেল। এই মেয়েটা এখানে এসেছিল কেন? আমাদের কথা শুনছে নাকি? এখানে এসেছিলে কেন? তিশাকে বললাম। ক্লাস তো শেষ হয়ে গেছে, বাড়ি যাব। আমরা যখন এক বাড়িতেই যাব, তাই ভাবলাম আপনার সাথে যাই, তাই আপনার কাছে আসলাম। এই শোনো, আমি আগেই বলছি আমার পার্সোনাল জীবনে আসার চেষ্টা করবে না। এসেছে, ওনার সাথে বাড়ি যাব। যাও নিজের মতো বাড়ি। যাচ্ছি তো। যাও। না, এই মেয়েটা মোটেও সুবিধার না। এই মেয়েটার মধ্যে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। এই মেয়েটার থেকে দূরে থাকতে হবে। এই বলে কলেজ থেকে বের হয়ে চলে আসলাম। একটা রিক্সা করে হোটেলের সামনে থামলাম। বাড়িতে খাই না, তাই এখান থেকেই খেতে হবে। হোটেলে গিয়ে পেট ভরে খেলাম। তারপর হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি তিশা কিছু পুলিশের সাথে কথা বলতেছে। এই মেয়ে এখানেই বা কি করে, আর পুলিশের সাথেই বা কি কথা বলছে? শোনা লাগবে তো। আমি মাথাটা নিচু করে তিশার ওখানে যেতে লাগলাম। তিশার ফোনে একটা কল আসলো। আমি কাছে গেলাম। বিশ্বাস করুন, আমার গাড়ির কাগজপত্র বাড়িতে। কাগজপত্র বাড়িতে এনে রেখেছো কেন? মনে ছিল না। ও, এই গাড়ির কাগজপত্রের বিষয়ে? ধুর, আমি ভেবেছিলাম কি নাকি। আমি ওখান থেকে চলে এলাম বাড়িতে। তিশাদের ওখানে একজন অচেনা লোক এলো। এমন রাস্তার পাশে কথা বললে তো সবাই দেখতে পাবে। সরি, আমি বুঝতে পারিনি রিমন এখানে আসবে। কিছু কাজ বোঝা উচিত। আমি তখন রিমনকে না দেখতাম তাহলে কি হতে পারতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি দেখেছিলাম রিমন তোমাদের এখানে আসতেছে, আর তোমাকে ফোন করে বললাম। আপনি ফোন করে না বললে ধরা খেয়ে যেতাম। যাই হোক, এই রিমনের উপর সবসময় নজর রেখো। এই কলেজে ভর্তি হওয়ার পিছনে নিশ্চিত এর কোনো কারণ আছে। আর রিমন যে কলেজে সাব্বির নামে একটা ছেলের সাথে কথা বলেছে, খেয়াল করেছো? আমি খেয়াল করছি। গুড। শোনো, তোমরা ওই সাব্বির নামে ছেলেটার উপর নজর রাখবা। কোথায় যায়, কার সাথে কথা বলে, সব খবর আমাকে দিবা। অন্য পুলিশদের বল। ওকে ম্যাম। আর তিশা, রিমন কোথায় যায়, কি করে, এই খবর তুমি রাখবা। কারণ তুমি আরও এক বাড়িতে থাকো। রিমন বাড়ি থেকে বের হইলে তুমি ওর পেছনে পেছনে বের হবে, ও কোথায় যায় তা দেখার জন্য। এই রিমন ছেলেটা খুব চতুর। তিশা যতই চতুর হোক না কেন, আমাকে দায়িত্ব পালন করতে হবে। ওকে, বাই। এই বলে অচেনা লোকটা চলে গেল। তিশা ওখান থেকে চলে এলো। এইদিকে বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই আমি বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আশিকে ফোন দিলাম। তোমরা রেডি হও, আজ একটা ছোট্ট মিশনে নামতে হবে। ওকে স্যার। ওকে, আমি আসতেছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমার কথা যদি কেউ শুনছে সেটা আমি বুঝতে পারলাম না। তিশা সেই অজানা কেউকে ফোন দিল। বলো। রিমন কোথাও বেরোচ্ছে, আর ফোন দিয়ে কাকে যেন সেইখানে আসতে বললো। কি নাকি একটা কাজ আছে। তুমি রিমনের পিছু করো, ও সেই জায়গায় যাও, আমরাও আসতেছি। ওকে। ফ্রেশ হয়ে বের হলাম, রেডি হয়ে বাড়ি থেকে নামলাম। আমি বাড়ি থেকে নেমে আসলাম। আমার পিছনে যে কেউ আসতেছে সেটা বুঝতে পারলাম না। আশিকদের থেকে একটু দূরেই তখনই আমার পাশ দিয়ে একটা গাড়ি যায়, আর আমি গাড়ির আয়নায় দেখতে পাই তিশা আমার পিছনে পিছনে আসতেছে। না, এখন আশিকদের কাছে যাওয়া যাবে না। আমি ফোনটা বের করে আশিকের কাছে একটা SMS পাঠিয়ে দিই। SMS-টায় লেখা ছিল, তোমরা খেপুপাড়ার দিকে যাও, আমি আসতেছি। আশিক আমার SMS পেয়ে ওদের সাথে নিয়ে যাওয়া ধরে। আমি অন্য রাস্তা দিয়ে খেপুপাড়া যাইতেছি। হ্যাঁ তিশা, আমার পিছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলছি। যাই হোক, তুমি এসেছো তাতে আমার ভালোই হয়েছে। তোমার জন্যই ওদের আস্তানে যেতে পারবো।
এই ছেলে কোথায় যাচ্ছে? কখন থেকে হেঁটে চলেছি, পা ব্যথা হয়ে গেল। এই পোলা এখনো হেঁটে যাচ্ছে। আমরা খেপুপাড়ে এসে পড়ছি। চারদিকে এখন নির্জন, এইখানে সবসময় নির্জনই থাকে। গুন্ডাগুলোর আস্থানা এখানেই হবে, আর তিশা আমাকে ওদের আস্থানায় নিয়ে যাবে। হঠাৎ করে পড়ে গেল। আর এ সুযোগে আমি লুকিয়ে পড়লাম। তিশা উঠে আমাকে দেখতেছে না। এতটুকু সময়ের মধ্যে এ গেল কোথায়? যে করে হোক একে আমার খুঁজে বের করতেই হবে। এবার তিশা আমাকে খুঁজতে লাগলো, আর আমি তিশার দিকে নজর রাখছি। আমার প্ল্যান ছিল এটা খেপুপাড়া, গুন্ডাগুলোর আস্থানা এদিকে। যদিও আমি আস্থানা চিনি না, কিন্তু এখন চিনে যাব। গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কোনো মেয়ে দেখলেই ধরে ওদের আস্থানায় নিয়ে যায়, আর পরে পাচার করে দেয়। আর তিশা এখন এখানে ঘুরতেছে। আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে আর ওদের আস্থানায় নিয়ে যাবে, আর আমিও তখন ওদের পিছু পিছু ওদের আস্থানায় যেতে পারবো। আমার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমাকে যখন তন্ন করে তিশা খুঁজতেছিল, গুন্ডাগুলো তখন ওকে দেখে ফেলে আর তিশার উপর আক্রমণ করে। আমি পিছন থেকে সব দেখছি। তিশা ওদের কাছ থেকে অনেক ছোটাছুটি করতেছে, কিছুতেই পারতেছে না। শত হলেও তিশা একটা মেয়ে, আর 5টা ছেলের সাথে তিশা কিছুতেই পারবে না। তিশাকে ওরা ভালোভাবে ধরে ফেললো আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো। আমিও পিছন পিছন গেলাম। কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম। এই নির্জন জায়গাটায় বাড়িটাই নিশ্চয়ই ওদের আস্তানা। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভিতরে দিকে যেতে লাগলো। তিশা অনেক ছোটাছুটি করতেছিল। তিশার প্যান্ট থেকে একটা কাগজ পড়ে যায়, যেটা ওরা দেখতে পায়নি, আমি দেখতে পারলাম। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভিতরে গেল। আমি ওই সুযোগে তিশার প্যান্ট থেকে যে কাগজটা পড়ছিল সেটা তুলে আনি। এটা কোনো কাগজ নয়, এটা একটা কার্ড। কার্ডটা দেখে আমি একটু অবাক হই, কারণ কার্ডটা ছিল পুলিশ অফিসারের, আর কার্ডের ভিতরে তিশার নাম ছবি দুইটাই। তার মানে তিশা পুলিশ অফিসার, আর এই মিশনে যে পুলিশ অফিসার পাঠানো হয়েছে তার মধ্যে তিশা একজন। আর তিশা আমাকে সন্দেহ করেছিল, যার জন্য ওকে অপমান করার পরও আমার রুমে আসতো আর আমার কথা শুনতো, আর আজ আমার পিছন পিছন আসলো। আমি বাড়ির পিছন দিকে গেলাম। পিছনে একটা জানালা আছে আধ খোলা, সেইটা দিয়ে ভিতরে দেখলাম। ভিতরে দেখি আমি তো সত্যি খুব অবাক হলাম, কারণ ভিতরে 40টার মতন মেয়ে আছে। ওদের দলের একজন বলল, বস 40টা মেয়ে তো এখনো হয়ে গেল, এদের পাচার করবেন কবে? আরে এদের আর আমার পাচার করতে হবে না, সৌরভ হচ্ছে ওদের বস। আমাদের পাচার করতে হবে না মানে? তোরা তো আমার বসকে দেখতে চেয়েছিলি, যার কাছে আমরা এই মেয়েগুলো পাঠাই। অন্ধকার জগতের কিং আকাশকে দেখতে চেয়েছিলি। দেখতে তো চেয়েছিলাম, কিন্তু তাকে তো দেখতে পারবো না, আপনি বলেছেন। এবার দেখতে পাবি, কারণ এবার এ আমাদের আস্তানায় আসতেছে। কি? সে আমাদের আস্তানায় আসতেছে? আর সে এসেই এবার এই মেয়েগুলোকে নিয়ে যাবে। কবে আসবে সে? কাল আসবে, আর এদের ভালো করে বেঁধে রাখ। কাল বস আসলেই এদের বসের কাছে দিয়ে দিব। ওকে বস। তিশা আর অন্য সব মেয়েদের মুখে কষ্টিপ হাত পা বাঁধা। ওরা চলে গেল। না, আজ তিশাকে এখান থেকে বের করা যাবে না, কারণ এদের ধরলে এদের বস যে এইসব কাজ করাচ্ছে তাকে ধরতে পারবো না। তাই ওদের বস কাল আসবে, আর কালই আমাদের মিশন হবে, আর ওদের বসকেও কাল ধরবো। আমিও ওখান থেকে চলে এলাম। কিছু দূর আসতেই আশিক ফোন দিল। আশিক ফোন দিয়ে বলল, আপনি কোথায়? আমরা এখন খেপুপাড়া স্ট্যান্ডে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম, তোমরা ওখানেই থাকো, আমি আসতেছি। তারপর ফোন কেটে দিয়ে ওদের ওখানে গেলাম। আজ কোনো মিশন হবে না, কাল মিশন হবে, আর কালই আমরা সব অপরাধীদের ধরবো। আমি ওদের আস্তানা থেকে এসেছি, কাল আমরা ওদের আস্তানায় হামলা করব। কিন্তু তুই ওদের আস্তানা কি করে দেখলি? তিশার জন্য দেখতে পেরেছি। তিশা কই? তিশা ঠিক আছে তো? না। কি হয়েছে তিশার? তিশাকে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? আসলে ও... তুই তিশার প্রেমে পড়ে গেলি নাকি? কোনো কথা বলতেছে না। তুই তিশার প্রেমে কি করে পড়লি? তিশাকে কলেজে প্রথম দেখাই ক্র্যাশ খাই। যদিও ওকে বলিনি, ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কথা বলেনি। কিন্তু কি হয়েছে ওর? তারপর ওদের সব বললাম। তার মানে তিশা এখন বিপদে আছে? না, ওরা তিশাকে কিছুই করবে না, কিন্তু কালকে ওদের ধরতেই হবে, না হলে তিশা আর অন্য মেয়েরা পাচার হয়ে যাবে। কালকেই ওদের ধরবো। মেজর স্যারকে ফোন দিয়ে আরো কিছু লোক পাঠাতে বলো, কারণ কালই মিশন শেষ হয়ে যাবে। ওকে স্যার।
ওকে ভাই, আমি এখন চলি। তারপর আমি চলে আসতে লাগলাম। হঠাৎ করেই সঞ্জিতার হাসি মুখটা সামনে ভেসে উঠল। দুপুরে অনেকবার সঞ্জিতার কথা মনে পড়ছিল। আমি বুঝতে পারলাম আমি সঞ্জিতাকে পছন্দ করে ফেলছি। মিশনটা শেষ হবার পর সঞ্জিতাকে আমার ভালোবাসার কথা বলবো, এটা ভাবলাম। অন্যদিকে সেই অচেনা লোকটা তিশাকে অনেকবার ফোন দিছে। তিশা ফোন ধরতেছে না কেন? ওর কোনো বিপদ হলো নাকি? ও তো রিমনের পিছনে পিছনে গিয়েছিল। রিমন ওকে দেখে ফেলে কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, রিমন এমন করতে পারে না। কিন্তু ও তো রিমনের পিছনে গিয়েছিল। আমি এখনই পুলিশকে নিয়ে রিমনকে ধরবো, তাহলেই তিশার খোঁজ পাবো। কিছুতেই আমি তিশার ক্ষতি হতে দিতে পারি না। আমি এখনই রিমনের বাড়িতে গিয়ে রিমনকে ধরবো। আমি বাড়ির বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে 5 জনের মতো পুলিশ। 4 জন ছেলে পুলিশ আর একজন মেয়ে পুলিশ। মেয়ে পুলিশটা অন্যদিকে ফেরা ছিল, মেয়েটা এইদিকে ফিরতেই আমি অবাক হলাম। এটা কি করে হয়? বাড়িতে ঢুকে আমি অবাক হলাম, বাড়িতে পুলিশ আসলো কেন? 4টা ছেলে পুলিশ আর একটা মেয়ে পুলিশ। মেয়ে পুলিশটা অন্যদিকে ফেরা ছিল, তাই দেখতে পাইনি। মেয়ে পুলিশটা যখন আমার দিকে ফিরলো তখন আমি সত্যি অবাক হলাম, কারণ মেয়ে পুলিশটা ছিল সঞ্জিতা, তার মানে সঞ্জিতা পুলিশ। তারপর সঞ্জিতা এসে যা বললো তা শুনে আমি আরো অবাক হলাম। তিশা কোথায় রিমন? তিশা কোথায় আমি কি করে জানবো? তুমিই জানো রিমন তিশা কোথায়, তাই ভালো ভালো বলে দাও তিশা কোথায়। আপনার ছেলেই জানে তিশা কোথায়, কারণ তিশা আপনার ছেলেরই পিছু পিছু গিয়েছিল। কারণ তিশা একজন পুলিশ, আর আমরা আপনার ছেলেকে সন্দেহ করি। কি? তিশা মা পুলিশ আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো? আমার ছেলে কি করেছে? আমরা সন্দেহ করি আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার মাঝে আপনার ছেলেও জড়িত আছে, আর তিশা ওর পিছনে পিছনে গিয়েছিল ও কি করে তা দেখতে। আর ও খুব চতুর, ও মনে হয় তিশাকে দেখে ফেলে আর তিশার কোনো ক্ষতি করে দিয়েছে। না, আমার ছেলে এমন কিছু করতে পারে না। কি করেছো তুমি আমার বোনের? কাঁদতে কাঁদতে বলল। ভাইয়া এসেই আমাকে থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারতে দেখে সঞ্জিতার ভেতরে কেমন যেন ছটফট করতেছে। ভাইয়া আমাকে মারতে লাগলো, সবাই দেখতেছে। ভাইয়া আমায় একটা ঘুষি মারলো, আমি মাটিতে পড়ে যাই, আর আমার পকেট থেকে আর্মি কার্ডটা পড়ে যায়। আমি আর্মি কার্ডটা উঠাবো তার আগেই সঞ্জিতা আমার আর্মি কার্ডটা উঠিয়ে নেয়। ভাইয়া আমাকে ছেড়ে সঞ্জিতার কাছে গেল। দেখতেছি কার্ডটা পড়ে পিছনে সরে যায়। কি হলো? আপনি পিছনে সরে গেলেন কেন? কি করেছে এই বজ্জারটায়? সঞ্জিতা কার্ডটা ভাইয়ার হাতে দিল, ভাইয়া কার্ডটা পড়ে পিছনে সরে যায়। কার্ডটা একজন আর্মি অফিসারের, আর আপনার ছোট ছেলে একজন আর্মি অফিসার। এটা শুনে সবাই খুব অবাক। শুধু আর্মি অফিসার না, আমি আর্মি অফিসারদের সিনিয়র ক্যাপ্টেন আমি। আর এতক্ষণ আমাকে বলা হয়েছিল না যে আমি অবৈধ কাজের সাথে সংযুক্ত? আমাকে ওপর থেকে পাঠানো হয়েছে এই অবৈধ কাজগুলো থামানোর জন্য, অপরাধীদের ধরার জন্য। এসিপি স্যার যে বলেছিল এখানে আর্মি পাঠানো হয়েছে, তোমাকে এখানে পাঠানো হয়েছে? আমাকে পাঠানো হয়েছে এখানে, আর আমার সাথে আরো কয়েকজন আছে। আর এই কেসটা শেষ করার জন্য অনেক জায়গায় যেতে হয়েছে আমায়, আর অনেকের সাথে কথা বলতে হয়েছে। আর সেজন্যই আমাকে তোমরা আর তিশা সন্দেহ করছো। বাবা, তুই আর্মি অফিসার? তোমাদের পুলিশদের কেন মিশনের জন্য পাঠানো হয় আমি বুঝি না। অপরাধীদের সন্দেহ করো না, যারা অপরাধীদের ধরতে আসে তাদের সন্দেহ করো। এটাই কি পুলিশের নীতি? সঞ্জিতা চুপ করে আছে। সত্যি সঞ্জিতার এখন কিছুই বলার নেই। সঞ্জিতার ভিতরে অপরাধবোধ কাজ করতেছে। ও চুপ করে আছে। তাহলে আমার বোনটা গেল কই? যারা মেয়ে পাচার করে তারা তোমার বোনকে ধরছে, আর কাল পাচার করে দিবে। তুমি জানো তিশাকে মেয়ে পাচারকারীরা ধরেছে আর কাল পাচার করে দিবে, আর একজন আর্মি হিসেবে তোমাকে তো ওকে বাঁচানো উচিত, আর তুমি ওকে না বাঁচিয়ে বলছো ওকে কাল পাচার করে দিবে। তোমাদের পুলিশের কি বুদ্ধি কি একই রকম হয়? আমি কি বলছি তিশাকে বাঁচাবো না? আমরা তিশাকে বাঁচাবো। কাল আমাদের মিশন হবে, আর কাল আমরা সব অপরাধীদের ধরবো, আর যে মেয়েগুলোকে ওরা বন্দি করে রেখেছে তাদের মুক্ত করব। ওরা আমার বোনের কোনো ক্ষতি করে ফেললো না তো? না, তুমি চিন্তা করো না, তোমার বোনের কোনো ক্ষতি হবে না। আর আমার এখন অনেক কাজ আছে। ভাই চুপ করে আছে, কি বলবে এখন? রিমনের সামনে যাওয়ারও কোনো মুখ নেই ওর। রুমে আসলাম, আমাকে নিয়ে সঞ্জিতার ভাবনা এত নীচ, ও আমাকে অপরাধী ভাবে। যাই হোক, এখন আমাকে মিশনের কথায় মন দিতে হবে। এই মিশনে আমাদের সাকসেস হতেই হবে। মেজর স্যারের সাথে কথা বললাম, আশিকদের সাথেও কথা বলে সব ঠিক করে নিলাম। এদিকে সঞ্জিতা সারা রাত
রিমনের কথা ভাবলো। ও অপরাধ বোধ থেকে রিমনকে ভালোবেসে ফেলেছে, রিমন কি ওকে মেনে নিবে, এই চিন্তা করতেছে সঞ্জিদা। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। এই মিশনের জন্য মির্জা স্যার আরো কিছু আর্মি অফিসার পাঠিয়েছে। তাদেরকে সবকিছু বলে ওই বাড়িটার চারপাশে এমন ভাবে রাখতে হবে যাতে কেউ ওদের দেখতে না পায়। সকাল সকালই সঞ্জিদা আমাদের বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে আমাকে দেখতে পেল না। সঞ্জিদার মন খুব খারাপ হলো। সঞ্জিদাও তৈরি হলো মিশনে যাওয়ার জন্য, যদিও ও জানে না কোথায় মিশন হবে, তবুও নিজের উপর আস্থা রাখলো ও নিশ্চয়ই খুঁজে বের করবে। এখন বিকাল 3টা বাজে। মির্জা স্যার যে নতুন আর্মি অফিসার পাঠিয়েছিল সবাইকে খুব সাবধানে ওই বাড়ির চারপাশে রাখলাম। সবার সাথে ব্লুটুথের মাধ্যমে কথা হবে। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও নিজেদের অবস্থান গ্রহণ করলো। 4টা বেজে গেল, এখনো ওই পাচারকারীদের কিং আকাশ আসেনি। ওরা সব মেয়েদের বেঁধে বাড়ির সামনে মাঠে আনলো। ওরা কেউই আমাদের দেখতে পায়নি, আমরা আড়াল থেকে ওদের উপর খেয়াল রাখছি। হঠাৎ বাতাস বইতে লাগলো। উপরে চেয়ে দেখলাম একটা হেলিকপ্টার নামতেছে। তাহলে এই পাচারকারীদের আসল নেতা আকাশ এসে পড়ছে। সবাইকে সাবধানে থাকতে বললাম। আকাশ হেলিকপ্টার থেকে নামলো। আকাশের সাথে 6 জন লোক নামলো পিস্তল নিয়ে। আকাশ গিয়ে সৌরভের সাথে কথা বলতে লাগলো। কথার মাঝে একটা ব্যাগ দিল সৌরভকে। ব্যাগটাই নিশ্চয়ই টাকা ছিল। সৌরভের লোকেরা মেয়েগুলোকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে। তখনই আমি বললাম অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করা শুরু করে দিল। হঠাৎ করেই যেহেতু আমরা গুলি শুরু করছি, তাই ওদের অনেক লোককে আমরা মেরে ফেললাম। বাকিরাও আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরা বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের সামনে দাঁড়াই। তারপর আকাশের সাথে আমার হাতাহাতি শুরু হয়। ওদিকে আশিকরা ওদের সবাইকে ধরে ফেলছে। আমি আকাশকে একটা ঘুষি মারি। আকাশ একটু দূরে গিয়ে পড়ে। আকাশ মাটিতে পড়েই নিজের কোমর থেকে পিস্তল বের করে আমার গুলি করে। আর একটা গুলি আমার বুকের পাশে লাগে। আকাশ আরেকটা গুলি করার আগেই আমি আকাশের হাতে গুলি করি। আকাশের হাত থেকে পিস্তল পড়ে যায়। সাব্বির এসে আকাশকে ধরে ফেলে। সব অপরাধীদের ধরা হয়ে গেছে। আমার বুক থেকে রক্ত পড়তেই আছে। আমি হঠাৎ করে পড়ে যাওয়ার সময় কেউ আমাকে ধরে ফেললো। আমি চেয়ে দেখি সঞ্জিদা আমাকে ধরছে। সঞ্জিদা চিৎকার করে কান্না করতেছে। আমি একটা হাসি দিলাম আর চোখটা বুজে এলো। আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালে। আমার চারপাশে বাবা মা, আশিক, জাবির, সাব্বির, জয়, মাহিয়ান। আমার চোখ সঞ্জিদাকে খুঁজতেছিল। হঠাৎই পেয়ে গেলাম সঞ্জিদাকে, কিন্তু সঞ্জিদা আমার পাশের বেডে শুয়ে আছে। সঞ্জিদার কি হয়েছে মা? তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল। তোর গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। সত্যি তোকে মেয়েটা খুব ভালোবাসে। আমি উঠি সঞ্জিদার বেডে গেলাম। সঞ্জিদা, তুমি ঠিক আছো তো? সঞ্জিদা আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে সঞ্জিদা আমাকে ওর কাছে দেখে আমাকে জড়িয়ে ধরলো। রিমন, তুমি ঠিক আছো তো? রিমন, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসি সঞ্জিদা। আমাদের কথা শুনে বাবা মা হাসতে লাগলো। আমরা দুজনে লজ্জা পেলাম। হঠাৎ করেই আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে। এই সাথে সিনিয়র মেজর স্যারও আছে। রিমন, তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো। তুমি আকাশকে দৌড়িয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো। স্যার, এটা আমার দায়িত্ব। আর আশিক, জাবির, সাব্বির, জয় এটা না থাকলে আমি একা পারতাম না। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর রিমন, তুমি এই মিশন ভালোভাবে শেষ করেছো। তোমাকে প্রমোশন দেওয়া হলো আর তোমাকে আর্মির মেজর বানানো হলো। থ্যাঙ্কস স্যার। তারপর আরো কিছু কথা বলে স্যার চলে গেল। ভাইয়া, এখন ঠিক আছে তো? আমি ভাইয়ার রুমে যাবো বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া, এখন ভালো আছিস? তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? তোর সাথে খারাপ ব্যবহারের ফলেটা আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর উপর অনেক অন্যায় করেছি। এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আমরা একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া। তার কিছুদিন পরই ভাইয়া ঠিক হয়ে গেল। আমি এখন আর্মি মেজর, আর শান্তির সাথে বিয়েও হলো আমার। আমরা এখন একটা হ্যাপি ফ্যামিলি। সবসময় হাসি খুশি থাকুক আমাদের পরিবার। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।